हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টটি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। ইতিহাসের সমস্ত ডিএকিউ গুলো এবং তার মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো তোমাদের একটু দৃষ্টি আলোকপাত করতে চাই। বন্ধুরা দেখো, তোমাদের ইতিহাসে প্রচুর প্রশ্ন আছে। এই প্রচুর প্রশ্নগুলির মধ্যে থেকে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আমি তোমাদের কাছে আজকে উপস্থাপন করতে চাই। তোমরা সেই প্রশ্নগুলির উপরে জোর দিয়ে পড়ো। তোমাদের ইতিহাসে তো ডিএকিউ সাজেশন আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি এবং তার মধ্যে থেকে আজকে তোমাদের জানাবো কোনগুলো তোমরা বেশি করে পড়বে এবং খুব ভালোভাবে তোমরা সেটি তৈরি করবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি লিখে রেখেছি চ্যাপ্টার 1টা। এই চ্যাপ্টার 1-এর মধ্যে আমি তোমাদের দুটো প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। সেই দুটো প্রশ্ন দেখো, মিথ বা উপকথা ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো। মিথ বা উপকথা ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কি বোঝো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের এবারে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অবশ্যই করে আসছে। এবং 2-এর দাগের প্রশ্ন দেখো, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো। পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এই দুটি প্রশ্ন, তার মধ্যে 1-এর দাগের প্রশ্নটা একটু ভালো, অর্থাৎ আমি প্রায়োরিটি বেশি দিচ্ছি। 1-এর দাগের প্রশ্নটা তোমরা অবশ্যই খুব ভালো করে তোমরা তৈরি করবে, মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। দেখো, তোমরা যদি না দেখতে পাও, ক্যামেরাতে যদি তোমরা দেখতে না পাও, আমি একটু বড় করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এসো এবারে আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি তোমাদের কাছে 3টি প্রশ্ন রেখেছিলাম। তার মধ্যে থেকে 2টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই 2টি প্রশ্ন কি তোমাদের দেখাচ্ছি। বিশেষ করে এই 2টি প্রশ্নের মধ্যে একটি অবশ্যই করে পড়বে। দেখো, চ্যাপ্টার 2 আমি একটু বড় করে লিখে দেখাচ্ছি। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব, আলোচনা করো। এই একটি প্রশ্ন আছে এবং আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কি না, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, উদ্ভবের কারণগুলি লেখো। দেখো, তোমরা এটি দেখতে পাচ্ছ কিনা। এই 2টি প্রশ্ন তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে। আরো একটি প্রশ্ন আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমাদের দিয়েছিলাম, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। যাই হোক, এই 3 এবং 5 আমার এখানে দ্বিতীয় অধ্যায় থেকে 3 এবং 5 অর্থাৎ সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো এবং সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এই 2টি প্রশ্ন তোমরা 100% মুখস্থ করবে এবং তোমরা না দেখে লেখার চেষ্টা করবে। এরপরে চলে এসো তৃতীয় অধ্যায়। তোমাদের তৃতীয় অধ্যায়ে অনেক প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে। তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় প্রচুর প্রশ্ন আছে। তা থেকে আমি তোমাদের দিয়েছিলাম তৃতীয় অধ্যায় থেকে 4টি প্রশ্ন তোমাদের কাছে রেখেছিলাম। তার মধ্যে থেকে আমি আজকে বলবো 2টি প্রশ্ন, অন্ততপক্ষে 2টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই 2টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তোমরা তৈরি করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও। এর
ফল কি হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও, এর ফল কি হয়েছিল? আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন ভূমি রাজস্ব নীতির পরিচয় দাও, এর ফল কি হয়েছিল? দেখো এই প্রশ্নটি এবং আরেকটি প্রশ্ন আছে, ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? এর ফলে ভারতের প্রভাব কেমন ভাবে পড়েছিল? ভারতে রেলপথ বিস্তারের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? এর ফলে ভারতের প্রভাব কেমন ভাবে পড়েছিল? আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, ভারতের প্রভাব কি ছিল? বন্ধু এরকম ভাবে লিখে দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে, লং ভিডিও হয়ে যাবে। তোমরা ভালো করে শুনে নাও, আমার তো সাজেশনটা দেওয়াই আছে, ইতিহাসের সম্পূর্ণ সাজেশন দেওয়া আছে। তোমরা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট ফলো করলে তোমরা এই ভিডিওগুলো, ইতিহাসের সমস্ত ভিডিওগুলো একসঙ্গে তোমরা দেখতে পাবে। এছাড়া আমি আজকে তোমাদের যে টেস্ট পরীক্ষার জন্য যে ইতিহাসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো একটু জাস্ট আলোকপাত করে দিচ্ছি, টেস্ট এবং ফাইনাল। এরপরে দেখো আরও যে দুটো প্রশ্ন আছে সেটা আমি আর লিখছি না। ভারতে অবশিল্পায়নের কারণ কি ছিল? ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে লেখো। চীনে স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে লেখো। এই গেল তোমাদের তৃতীয় অধ্যায়। তাহলে তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন তোমাদেরকে দিলাম, তার নিম্নে আছে অবশিল্পায়নটা একটু দেখে যেও। এরপর দেখো তোমাদের চতুর্থ অধ্যায় থেকেও বেশ কিছু প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট আছে, কাকে বাদ দেবো কাকে রাখবো। এর মধ্যে থেকে দুটি প্রশ্ন আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, সেই দুটি প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন। ঠিক আছে, আমি সংক্ষেপে এটা দিয়ে দিলাম। আর একটা বলছে যে চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল। চীনের চৌঠা মে আন্দোলনের, আর উল্টো দিকে লিখতে অসুবিধা হচ্ছে, কারণ ও ফলাফল। এই দুটি প্রশ্ন এই চারের চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা একেবারে 100% তৈরি করবে। এছাড়াও আমি আরো কয়েকটি প্রশ্ন রেখেছি। দেখো, ধর্ম সংস্কার এবং জাতীয়তাবাদের প্রসারে বিবেকানন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের ভূমিকা কি ছিল তা পর্যালোচনা করো। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়? চীনের তাইপিং বিদ্রোহ সম্বন্ধে টিকা লেখো। আরও একটি প্রশ্ন ছিল, বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল? তাহলে দেখলে তোমাদের চতুর্থ চ্যাপ্টার একটু বড় চ্যাপ্টার এবং এই অধ্যায় থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যা ধরা খুবই মুশকিল। তাই আমি তোমাদের মধ্যে দুটো প্রশ্ন জাস্ট হাইলাইট করলাম, এই দুটি প্রশ্ন। বাকিগুলো তোমাদের সাজেশনে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো পড়ে নেবে। আর একবার আমি পড়ে দিচ্ছি, ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত এবং চৌঠা আন্দোলন, চীনের চৌঠা আন্দোলনের কারণ ফলাফল, আর ধর্ম সমাজ সংস্কারে জাতীয়তাবাদের প্রসারে বিবেকানন্দের ভূমিকা, এটা অবশ্যই দেখবে, বিবেকানন্দের ভূমিকা।
বিবেকানন্দের ভূমিকা। এই এই দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট, আশা করি দুটোর মধ্যে একটা আসবে। তবু তোমরা এটাও একটু ভালো করে তৈরি করে রাখবে, তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করে রাখবে। এবার চলে এসো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হলো তোমাদের ঔপনিবেশিক ভারতের শাসন। উপরে যে চ্যাপ্টারটি ছিল চতুর্থ অধ্যায়, তার নাম ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। পঞ্চম অধ্যায় হলো ঔপনিবেশিক ভারতের শাসন। এই ঔপনিবেশিক ভারতের শাসন, এখান থেকেও তোমাদের তিনটি প্রশ্ন আছে, এখান থেকেও তোমাদের তিনটি প্রশ্ন আছে, তার মধ্যে দুটি প্রশ্ন বলবো, সেটা দেখো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত কি ছিল? এই ঘটনার ফল কি হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষিত হত্যাকাণ্ডের প্রেক্ষিত কি ছিল, আর হচ্ছে এর এই ঘটনার ফল কি হলো। ঘটনার আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, ঘটনার ফল। ঠিক আছে, সাব কোশ্চেন এটা। আরেকটা দেখো, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। লখনৌ চুক্তি। লখনৌ চুক্তির শর্তাবলী। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। আমি শুধু এখানে গুরুত্ব তোমাদের লিখে দিচ্ছি, শর্তাবলী ও গুরুত্ব। তাহলে এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট খুব আছে। আমি আরো একটা প্রশ্ন রেখেছি, সেটা হলো মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি কি হয়েছিল। মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি কি হয়েছিল। তাহলে চলে গেল পঞ্চম অধ্যায়। চলে এসে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম কি তোমাদের? দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ। এখান থেকেও তোমাদের তিনটি প্রশ্ন আছে, এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট তিনটি প্রশ্ন আছে। তার মধ্যে দেখো 1, 2 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য। এছাড়া রয়েছে তোমাদের এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে। মহিলাদের অংশগ্রহণ আর একটা এখান থেকে সাব কোশ্চেন, মহিলাদের অংশগ্রহণ। এই প্রশ্নটি আছে। আরেকটি আছে গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো এবং দুজন সদস্যের নাম লেখো। গণপরিষদ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। গণপরিষদ গঠনের প্রেক্ষাপট। এই দুটি প্রশ্ন। আর একটা আছে তোমাদের, সেটি শুনে নাও। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই তিনটি প্রশ্ন। তাহলে প্রথমে এই যে দুটি প্রশ্ন লিখলাম, এই দুটি প্রশ্নকে আমি প্রায়োরিটি বেশি দিচ্ছি। এবারে চলে এসো 7 অধ্যায়, ঠান্ডা লড়াইয়ের যুগ। ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে এখান থেকেও অনেক প্রশ্ন আছে, 7-8টি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এখান থেকে আমি তোমাদের কাছে প্রথম রাখছি, জোট নিরপেক্ষ নীতি কি ছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। দেখতে পাচ্ছ এটি? এটা তোমাদের চ্যাপ্টার 7 হবে, জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ নীতি কি বা জোট নিরপেক্ষ নীতি কাকে বলে ইত্যাদি এই আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের এই আন্দোলনের উদ্দেশ্য। আরো একটি প্রশ্ন কি বলা হচ্ছে যে 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কত সালে বলেছে? 1950 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব। আমি সংক্ষেপে দিয়ে দিলাম, কমিউনিস্ট চীনের প্রভাব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে
এটা আন্তর্জাতিক রাজনীতিতে হবে, আমি সেটি আর তোমাদের কাছে লিখছি না, তোমরা ভিডিও দেখে নেবে। 1950 খ্রিস্টাব্দে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি ভালো ছিল। আরেকটি প্রশ্ন আছে যে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়, এই লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 3 দাগের প্রশ্ন কি, ঠান্ডা লড়াই, আমি শুধু জাস্ট এখানে ঠান্ডা লড়াই এটাই লিখছি, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের সংজ্ঞা দিতে হবে আর এর তাত্ত্বিক ভিত্তি। এর তাত্ত্বিক ভিত্তি, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো আর এর তাত্ত্বিক ভিত্তি, এই প্রশ্নটিও খুব ভালো। এছাড়াও তোমাদের আরো কয়েকটি প্রশ্ন আমি রেখেছি, যেমন দেখো ট্রুম্যান নীতি কি, ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল। আর আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আরো একটি ইম্পর্টেন্ট, এটি বাদ দিলেও ঠিক হবে না। যেমন ধরো কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো। কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য ব্যাখ্যা করো। আমি উপরেরটা মুছে দিচ্ছি। কোরীয় যুদ্ধের ফলাফল ও তাৎপর্য, এটা ব্যাখ্যা করো। এই 4টি প্রশ্ন এর থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে খুব ভালো করে তৈরি করবে, লেখা প্র্যাকটিস করো। এখন থেকে লেখা প্র্যাকটিস করো, টেস্টের কথা ছেড়ে দাও, তোমরা ফাইনালের জন্য এইভাবে প্রস্তুতি নাও। এবং দেখো অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়টি তোমাদের কি আছে, উপনিবেশীকরণ। উপনিবেশীকরণ, এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের 3টি প্রশ্ন রেখেছি। উপনিবেশীকরণ বলতে কি বোঝায়, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবং ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী আন্দোলনের ডক্টর সুকর্ণের ভূমিকা আলোচনা করো। এবং স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি ব্যাখ্যা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো। এই 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা দুটোকে বেশি করে ধ্যান দাও, দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। সেই দুটো প্রশ্ন কি কি হলো, উপনিবেশীকরণ, উপনিবেশীকরণ, উপনিবেশীকরণ বলতে কি বোঝো, এখানে শুধু দাঁড়িয়ে দিচ্ছি, মানে তোমরা বুঝে নেবে যে উপনিবেশীকরণ বলতে কি বোঝো বা কাকে বলা হয় ইত্যাদি। এর সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তাৎপর্য, এর সামাজিক, রাজনৈতিক, আর একটা কি বলছে, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। আর একটা আছে ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণের ভূমিকা। এখানে দেখবে আমি শুধু ডক্টর সুকর্ণ বলে লিখে দিচ্ছি, ডক্টর সুকর্ণের ভূমিকা। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন। তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পটভূমি বলেছে পঞ্চবার্ষিকী, কেন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হলো, অর্থাৎ তার উদ্দেশ্য কি ছিল, পটভূমি আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই কয়েকটি প্রশ্ন তোমাদের ছিল প্রথম থেকে আর অষ্টম অধ্যায় পর্যন্ত। এই কয়েকটি প্রশ্ন তোমরা অবশ্যই খুব ভালো করে তৈরি করো। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি মনে করো তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আমি তোমাদের শেয়ার করো, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। এবং যত সম্ভব আমি কালকের তোমাদের ফিলোজফি সাজেশনটা নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।